মেম সাহেব, আপনি কিসের জন্য বাসায় যাচ্ছেন না? কিসের জন্য পালিয়ে বেড়াচ্ছেন? আমি খুনি। কি বলছেন? কাকে খুন করলেন? জানিস না? প্লিজ নীল, তোর পায়ে পড়ে চলে যা, আসিস না আমার সামনে। আমি একা থাকতে চাই। মেম সাহেব, আপনি এখনই বাসায় যাবেন, আর কোনো কথা নেই। কি জন্য যাব? আমি যাওয়ার সব রাস্তা বন্ধ করে ফেলেছি। আমার এখন একটাই রাস্তা, আর তা হলো তোদের থেকে দূরে থাকা। মেম সাহেব, আপনি কেন এমন করছেন? যা হয়ে গেছে সব অতীত, আর অতীতকে মনে রাখতে নেই। চলে যা। তুই কেন আসলি? আমি তোরে তো খুন করতে চাইছিলাম। আমি বুঝতে পারিনি তুই আমার শত্রু না, আমি তোর শত্রু। সম্পত্তির জন্য আমি তোকে মেরে ফেলতে চাইছি। মেম সাহেব, ওটা নিয়তির খেলা। দেখুন, ওটা আমার কপালে ছিল। আপনি কেন চলে আসবেন? আসা উচিত তো আমার, কারণ সব কাজের মূল আমি। আমি যে কাজ করেছি সেটা হলো ক্ষমা সীমার বাইরে। মেম সাহেব, আমি কখনোই আপনার উপর বিন্দু মাত্র রাগ করি নাই। যা হয়েছে ভুলে যান। চলুন, বাসায় চলুন। আমি এত করে বোঝাচ্ছি, কিন্তু নীলা কান্না করেই যাচ্ছে। কান্নার কারণে কথা বলতে পারছে না। এই কদিনে মেয়েটার অবস্থা। আমি নীলার পাশে বসে নীলাকে তুললাম। আজ প্রথম নিজ হাতে আমি নীলাকে স্পর্শ করলাম, কিন্তু ও কোনো বল দিচ্ছে না, একইভাবে কান্না করছে। মেম সাহেব, বাসায় চলুন। যাব না বাসায়। আপনার বাসা, আর আপনি যাবেন না বললেই হলো? কিসের জন্য যাবেন না? মানুষ কি ভুল করে না? ভুল সব মানুষ করে, ভুল করে বলেই ক্ষমার এত মূল। আপনি বাসায় চলুন, আম্মু আপনার জন্য মন খারাপ করে আছে। একটা খুনির কোনো জায়গা নেই ওই পবিত্র বাড়িতে। মেম সাহেব, আপনি খুনি না। আপনার মতো কমলমতি মেয়ে খুনি হতে পারে না। যেটা ছিল ওটা একটা মিস্টেক, আর আমি সম্পূর্ণ সুস্থ। তুই আমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য জোর করছিস, কিন্তু সেই আমি তোরে বাসা থেকে বের করে দিতাম। বিষ খাওয়াইলাম ছলনা করে। মেম সাহেব, আপনি ভুল করে ফেলেছেন, তাই বলি বাসায় কেন যাবেন না? আরে ওসব কথা তুললে তো আর কোনো সম্পর্কই থাকবে না। চলুন, বাসায় চলুন। আর একটা কথাও না। আমি নীলাকে আর কোনো কথা বলতে দিলাম না। নীলার হাত ধরে সোজা গাড়িতে নিয়ে বসালাম। ইভা, ধন্যবাদ নীলাকে দেখে রাখার জন্য। ওবায়দুল, নীলাকে দেখে রেখো। নীলা কিন্তু কিছুই খাচ্ছে না, রাতে ঘুমাচ্ছে না, রাত দিনভর কান্না করছে। চিন্তা করবেন না, বাই। আমি সোজা গিয়ে গাড়িতে বসলাম। গিয়ে দেখি নীলা কান্না করছে। মেম সাহেব, কান্না করছেন কেন? আপনার চোখে পানি মানায় না, রাগে লুকে আপনাকে মানায়। আমি যারা মেরে ফেলতে চাইছি সে আমাকে বাঁচাচ্ছে। কেন করছিস? আপনি বলেছিলেন না আমি আপনার সব থেকে কাছের বন্ধু, আর বন্ধু কষ্ট পাচ্ছে সেটা আমি কিভাবে দেখব? ওটা তো অভিনয় ছিল। জানিস, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। ক্ষমার থেকে কোনো কিছু বড় নয়। আমি বাসায় পৌঁছে গেলাম। নীলা আসতে চাইছে না। আমি জোর করে নীলাকে গেটের সামনে নিয়ে আসলাম। কলিং বাজানোর পর আম্মু দরজা খুলে দিয়ে, কোথায় গিয়েছিলি? এত দেরি কেন হলো? নীলাকে আমার পেছনে দেখতে পেয়ে, তুই কি জন্য এসেছিস? ও মরে নাই, এখনো বেঁচে আছে, একবারে মারতে চাস? আম্মু, মেম সাহেবকে একদম বকবেন না। মেম সাহেব, আপনি ভেতরে আসুন। নীলা কোনো কথা বলছে না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে চোখের পানি ফেলেই যাচ্ছে, মাথাটা নিচু করে কান্না করছে। আমি তার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসলাম। এই বাসায় কেন খুনি? এই বাসায় কোনো খুনির জায়গা নেই। হয় ও থাকবে, না হয় আমি থাকবো। ও আপনার মেয়ে। আম্মু, মেয়ের সাথে এমন ব্যবহার কেন করছো? যেটা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে সম্পর্কটাই তো নষ্ট হয়ে যাবে। মানুষের ভুলটা কেন ধরে সবাই? যেটা ধরলে ঝগড়া হয়। ক্ষমা তাও তোকে? ও কি করেছে বলতো? আমার মেয়ে এত বেয়াদব, আমার মেয়ে এত বেয়াদব, আমার ধারণার বাইরে। ছি, এত লোভী। তোর মতো মেয়ে না থাকলেই ভালো। আম্মু, মেম সাহেবের ভুলটাই দেখলে। ছেলে মানুষ, ভুল তো করতেই পারে, কিন্তু মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন। চিনতে পারছেন? যে মেয়েটার চোখে সারাক্ষণ রাগ থাকতো, আজ তার চোখে পানি।
চেহারাটা কি করেছে দেখেছেন? আপনি তো মা, সন্তানের ভুল কেন ধরছেন? ও আমার মেয়ে না, ও এই বাড়িতে থাকবে না। আমি তো আপনার কাছে কোনো কিচ্ছু কোনোদিন চাইনি, আজ আপনার কাছে চাচ্ছি। মেম সাহেবকে ক্ষমা করে দিন, ওরে এই বাড়িতে থাকতে দিন। যে তোকে মারতে চাইছিল তাকে তুই বাঁচাচ্ছিস? যে আমার বন্ধু, আর আমার বন্ধু বিপদে পড়েছে, আমি তার পাশে দাঁড়াবো। মেম সাহেব, আপনি রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিন। কিন্তু নীলা নীরবে এক জায়গাতে দাঁড়িয়ে আছে, চোখের পানি মুখ বেয়ে নিচে পড়ছে। স্নেহা, নীলাকে ও রুমে নিয়ে যাও, তারপর ভালো করে পরিষ্কার করে দাও। নীলাকে নিয়ে গেল। আম্মু, মেম সাহেবকে আর যেন কিছু বলেন না, মেয়েটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। তাকানো যাচ্ছে না মেয়েটার দিকে, দেখেছেন মুখটা শুকিয়ে কি হয়ে গেছে। তোর মধ্যে কি রাগ অভিমান বলে কিছু নেই? যেগুলো মানুষের মধ্যে ফাটল ধরিয়ে দেয় সেগুলো ভেতরে কেন রাখবো? যা মানুষকে কাছে নিয়ে আসে, আমার মধ্যে হয়তো তাই আছে। নীলা বাসায় থাকুক, তবে আমারে যেন না ডাকে, আমার সামনে যেন না আসে। ওর উপর থেকে আমার মায়া উঠে গেছে। এটা আপনার মনের কথা না। সন্ধ্যা হয়ে গেছে, কিছু খেয়ে নে। আপনি খাবার দেন, আমি আসছি। আমি নীলার রুমের দিকে আসলাম। এসে দেখি নীলা খাটের নিচে বসে কান্না করছে। স্নেহা আর সারা বোঝাচ্ছে, কিন্তু কান্না থামছে না। মেম সাহেব, আসুন খেয়ে নিন। না খেয়ে খেয়ে ফেলে দেওয়ার মতো হয়েছে। আমার একটু বিষ এনে দে, আমি বাঁচতে চাই না। আমি বেঁচে থাকলে শুধু খারাপটাই করি। আমি অপ্রয়োজনীয়, বেঁচে থেকে কোনো লাভ নেই। মেম সাহেব, সব ঠিক হয়ে যাবে। আপনি কেন কান্না করছেন? আপনি আমাকে বিষ খাইয়েছেন, আমি তো কিছু বলছি না, তো আপনি কেন কান্না করছেন? আপনার কান্না কিন্তু আমার সহ্য হয় না। তোর সামনে আসতে পারছি না, লজ্জায়। কি করব আমি? আমি এত লোভী। আমি আগে যদি তোর সাথে ভালো ব্যবহার করতাম, তাহলে আজ আমার এই দিন দেখতে হতো না। রাত অনেক হলো, আসেন খেয়ে নিন। আমি নীলাকে তুলে নিয়ে আসলাম খাওয়া টেবিলে। আম্মু তো রেগে যাচ্ছে, কিন্তু আমার অনুরোধে তিনি কোনো কথা বললেন না। আজ অনেক করে খাবেন, ঠিক মতো তো খাওয়া দাওয়া করেন না। নীলা খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কিন্তু মুখে দিচ্ছে না। বলা বলিতে কিছু খাবার খেলো, তারপর শুতে চলে গেল। আমিও চলে আসলাম ঘুমাতে। ক্ষমা করে দিয়ে যে স্বস্তি পাওয়া যায়, তা প্রতিশোধ নিয়ে পাওয়া যায় না। যে ক্ষমা করতে জানে সে মন থেকে সুখী মানুষ। তবুও মানুষ প্রতিশোধ নেবার জন্য ভালোবাসাগুলো শেষ করে দিচ্ছে। আমি শুয়ে পড়লাম। মাঝ রাতের দিকে হালকা করে কান্নার শব্দ পেলাম। উঠে দেখি নীলা রুম থেকে আসছে। রাত তখন 2টো বাজে। জানালার পর্দা সরিয়ে দেখি নীলা বসে বসে কান্না করছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। আমি আর গেলাম না, কান্না করুক, কান্না করলে মন হালকা হয়। তারপর গিয়ে শুয়ে পড়লাম। সকাল 9টার সময় ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি সবাই বসে আছে, নীলা বাদে। মেম সাহেব কই? আমি সোজা নীলার রুমে গেলাম। গিয়ে দেখি নীলা শুয়ে আছে। সামনে গিয়ে দেখি চোখের পানি অঝরে পড়ছে। ম্যাম সাহেব, আপনি এখনো কান্না করছেন? চলুন বাইরে চলুন। আমি এত খারাপ ব্যবহার করলাম আর তুই একটি বারও রাগ করিস নাই? এর এখন আমার জন্য এত কিছু কেন করছিস? আপনি বলেছিলেন আমি আপনার সবচেয়ে কাছের বন্ধু। মিথ্যে বলছিলাম, ছলনা করেছি। তাই কি? বলে তো ছিলেন। নেন তাড়াতাড়ি আসেন, আমি বাইরে বসে আছি, আপনি আসলে তাই খাবো। ক্ষুধা লাগছে কিন্তু। আমি বাইরে চলে আসলাম। তখন হঠাৎ কলিং বেল বাজলো। আমি উঠে গেলাম, দরজা খুলে দেখি বড় খালাম্মু। তাকে দেখে বুকের ভেতর লাফিয়ে উঠল, যেন কত আপন কেউ। তিনিও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তো আন্টির দিকে একভাবে তাকিয়ে আছি। আমি যেন নিজের ভেতরে নেই। খালাম্মুর দিকে তাকিয়ে একটা অজানা তৃপ্তি পাচ্ছি। তার কথায় ধ্যান আসলো। কি রে, দরজা আটকে কি দাঁড়িয়ে থাকবি? না না, কি যে বলেন খালাম্মু, আপনি ভেতরে আসেন। আমি রাস্তার একটা এতিম ছেলে। আপনার রাস্তা আটকানোর মতো স্পর্ধা আমার নেই, তবে আপনাকে খুব আপন মনে হয়। কেমন আছিস তুই? জি, অনেক ভালো। তোরে তো বোঝা যায় না, মনের হাজারো কষ্ট নিয়ে তুই মুখে হাসি রাখিস। রাগ আমিও করতে জানি। জানেন খালাম্মু,
আমারও মন চায় একটু রাগ করি, কারো উপর একটু অধিকার খাটাই, কিন্তু বাস্তবতা আমাকে থমকে দিয়েছে। কেন? আমি যে এতিম, আমি রাগ করলে এই বাড়ির সবাই আমার রাগ ভাঙাবে, কিন্তু আমি তাদের বাসায় আছি। একে তো তাদেরকে ঝামেলা করছি, তার উপর যদি রাগ দেখায় তাহলে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো অবস্থা হবে না। সেই জন্য যেই জিজ্ঞেস করে কেমন আছিস, আমি একটাই জবাব দিই, আলহামদুলিল্লাহ ভালো। আরটা তো তুই নিস নাই, কিন্তু তোর ওপর মিথ্যা দোষ চাপিয়ে অনেক অপমান করেছিলাম, তাই না? আমি কিন্তু কষ্ট পাই নাই। আচ্ছা ভেতরে আসুন। আচ্ছা, তুই জানিস না তোর মা বাবা কে? ওখানে বসে আছে। তোরে কোথা থেকে আনছিল? সদর থেকে, হাসপাতালের পাশে একটা বস্তিতে থাকতাম। জানিস ওই হসপিটাল থেকে আমার সব হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে বলুন, আমি খুঁজে দেব। কিছু না, ভেতরে চল। নীলা কই? ভেতরে আছে। আন্টির সাথে দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম। তারপর আমি চলে গেলাম বাসার বাইরে। আমি দুপুরের আগে বাসায় আসলাম, প্রচুর গরম, তাই হাত পাখা নিয়ে ছাদে গেলাম। বিদ্যুৎ নেই, খালি গায়ে দোলনায় বসে বাতাস খাচ্ছি। তখন খালাম্মু ছাদে আসলো কাপড় শুকাতে। আমাকে দেখে তিনি দৌড়ে আমার দিকে এগিয়ে আসলেন। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। তিনি সোজা আমার সামনে এসে, তোর বুকে এটা কিসের দাগ? জানি না, ছোট থেকেই আছে। তুই কোন হসপিটালের পাশে থাকিস? কাদের কাছে থাকিস? আমাকে নিয়ে চল এক্ষুনি। গোসলটা করে নি। আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি চল। তিনি আমাকে টেনে নিচে নামালেন। যে অবস্থাতে আমি আছি সেই অবস্থাতেই গাড়িতে বসালেন। আমারে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে টানতে দেখে আম্মু আব্বু সারা স্নেহা আমার সাথে গাড়িতে এসে বসলো। সোজা নিয়ে গেল বস্তিতে, যেখানে নীল ছোটবেলায় থাকতো। কাদের কাছে থাকিস? আমি সোজা সেই চাচির কাছে নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। চাচি আমাকে আর খালাম্মুকে দেখে অনেক ভয় পেয়ে গেলেন। আম্মু তাই দেখে দৌড়ে গিয়ে তারা জিজ্ঞেস করলেন, আমার ছেলে কোথায় বলো? আমার ওবায়দুল কোথায়? চাচি শুধু আমার দিকে আঙুল দেখিয়ে দিল। ওই নীলই আপনার ওয়াবদুল। কথাটা আমার কাছে যেন আসমানের ছাদ হাতে পাওয়ার মতো। কথাটা শোনার সাথে সাথে স্নেহা এসে আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মু এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। কি হচ্ছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এসব। আমি তোর মা, তুই আমার ছেলে ওবায়দুল ইসলাম। চাচি কি বলছে এসব? তুই যখন ছোট তখন তোকে আমি চুরি করে আনি, এর জন্য আমাকে 10 লক্ষ টাকা দিছিল। কে করিয়েছে? আমি তার কাছে কসম দিয়েছি, আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমারে ক্ষমা করে দিলাম। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। আমি তাহলে এতিম না? না, তুই কেন এতিম হবি? তোর মা বাবা বোন সবাই আছে। আমি আমার ছেলেকে পেয়েছি, এটাই অনেক। চল বাবা, তোকে আমি আর চোখের আড়াল করব না। আম্মুর সাথে সাথেই তাদের বাসায় ফোন করে দিল। তার বুকের মানিককে ফিরে পেয়েছে। তারপর সোজা খালাম্মুর বাসায় নিয়ে আসলো। খালাম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। তখন নীলা নিচে আসলো। কি হয়েছে? সবাই কান্না করছো কেন? আমার ভাইয়াকে খুঁজে পেয়েছি। কই ওবায়দুল? স্নেহা তখন আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এটা আমার ভাইয়া, যারে তোমরা নীল নামে জানতে। নীলা বেশ অবাক হলো। বোন, তোদের অনেক ধন্যবাদ। আমি তোদের কাছে চির ঋণী হয়ে থাকবো। তোরা আমার পাগলটাকে আগলে রাখিস। আমি তো আমার নিজের ছেলেকে আগলে রেখেছি। আমি আমার ছেলেকে বাসা নিয়ে যাব, আর চোখের আড়াল করব না। এরই মধ্যে আব্বু চলে আসলো। আম্মু, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? ধুর পাগল, তোর নিজের মা বাবাকে পেয়েছিস, এতে তোর কাছে আনন্দের, আর তোর নিজের বাসায় যাবি। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। তারপর আমাকে আমার বাসায় নিয়ে গেল। চলে আসার সময় সবার সাথে কথা বলছি, শুধু নীলাবাদে। বেশ সুন্দর বাসা। আমাকে আমার রুম দেখিয়ে দিল।
আম্মু আব্বু বোন পেয়ে অনেক খুশি, কিন্তু যাদের কাছে মানুষ হয়েছি তাদের ছাড়া থাকতে পারছি না, কান্না পাচ্ছে। চলে আসার সময় আম্মু অনেক কান্না করেছিল। আমি আমার রুমে বসে আছি, তখন স্নেহা আসলো, এসেই আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া জানিস তোর জন্য আম্মু খুব কান্না করতো। আমিও তো কান্না করতাম জানো। তুমি বলছিস? নিজের বোনকে কেউ তুমি বলে? তুই করে বলবি। আমি তোর সাথে খুব ঝগড়া করব, তোর শান্তিতে থাকতে দেব না। ওরে শয়তান, তুই এত ফাজিল, দেখে তো বোঝা যায় না। একটা কথা বলবি সত্যি করে? কি? নীলাকে ভালোবাসিস? না রে, আমি কাউকে ভালো বাসি না, আমি ওকে শুধু ভালো বন্ধু ভাবি। আমি জানি তুই মন থেকে নীলা আপুকে অনেক ভালোবাসিস। না রে, ওসব কিচ্ছু না। আমি মা বাবা পেয়েও কেন জানি খুশি নেই। যখন একা থাকি তখন খুব মন খারাপ হয়ে যায়, মনে হয় কিছু একটা নেই, আমি যেন আমার নিজের ভেতরে নেই। তবে আমার বোনটা আমাকে বেশি কষ্টে থাকতে দেয় না, সারাক্ষণ এসে ঝগড়া করে, আবার ওর সাথে ঝগড়া না করলে রাগ করে। আজ 1 সপ্তাহ হয়ে গেল আম্মুর সাথে ফোনে কথা হয়। আমি সকালে মন খারাপ করে বসে আছি, তখন আম্মু আসলো। ওবায়দুল, মন খারাপ কেন? কই না, না তো। মিথ্যা বলা লাগবে না, আমি প্রথম দিন তোকে দেখেই কেমন জানি হয়ে গেছিলাম, নারীর টান। আমি সেদিনই টের পেয়েছিলাম। যা তোর খালার বাসায় যা, গিয়ে ওদেরকে সাথে করে নিয়ে আয়, তারপর সবাই একসাথে থাকলে আমারও ভালো লাগবে। এক্ষুনি যাচ্ছি। আম্মুর বলার দেরি, কিন্তু আমার গোছাতে দেরি হলো না। 10 মিনিটের মধ্যে গুছিয়ে বের হলাম। আমিও যাব। তোর গোছাতে 8 ঘন্টা লাগবে, যাবার দরকার নেই। আমি তাড়াতাড়ি বের হলাম। 2 ঘন্টা পর পৌঁছে গেলাম। গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু দরজা খুলে দিল। তিনি আমাকে দেখে অনেক সারপ্রাইজিং হলেন। আমি কোনো কথা না বলে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভুলে গেছিলি তাই না? তোমাকে কিভাবে ভুলবো আমি? তুমি তো আমার মা, আর মাকে কোনো সন্তান ভুলে যেতে পারে না। আমি একদম ভালো নেই, খুব মিস করছি তোমাদের, সারাক্ষণ তোমাদের কথা মনে পড়ছে। আম্মু, নীলা কই? ওর রুমে আছে। আমি নীলার রুমের দিকে গেলাম। দরজা খোলা আছে। আমি গিয়ে দেখি খাটে শুয়ে আছে। আমি পেছন থেকে ডাকলাম, মেম সাহেব। ডাক শুনে নীলা পেছনে তাকিয়ে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। চোখ দুটো এখনো ভুলে আছে, মন খারাপ। মেম সাহেব কেমন আছেন? কখন আসলি? এইমাত্র। কেমন আছেন বললেন না তো? ভালো। আমি দেখেই বুঝেছি কতটা ভালো আছেন। তুই কেমন আছিস? এখন সুস্থ আছিস তো? একদম। কত গালাগালি করতাম, কত বাজে বাজে কথা বলতাম, এখন আর ওসব কথা কেউ বলবে না। তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোকে মেরে ফেলতে চাইছি, তবুও তুই আমাকে কিচ্ছু বললি না। জানিস, তোর কাছে যে ক্ষমা চাইব সেই পথটুকুও রাখিনি। ধুর, কি যে বলেন আপনি! কেন ক্ষমা চাইবেন? আর বাদ দিন তো ওসব কথা। আমি নেমন্তন্ন করতে আসছি, বাইরে আসুন। আমি নীলাকে নিয়ে বাইরে আসলাম। আম্মু, গুছিয়ে নাও। কেন? তোমাদের নিতে এসেছি। কেন? বাসায় আম্মু অনুষ্ঠান করবে, আমি আসা উপলক্ষে চলো। আজকে? আজকে তোর আঙ্কেল অফিসে, আর রাতে যে কখন বাসা আসবে তার ঠিক নেই। আমি কালকে যাব। ঠিক আছে, তবে কাল ঘুম থেকে তোমার ডাকে উঠতে চাই। যদি না হয় তাহলে ভাববো আপনি আমাকে ভুলে গেছেন। আচ্ছা, তবে তাই হবে, তোকে আমি জাগাবো। মেম সাহেব, কালকে দেখা হচ্ছে, আসি তাহলে। আমি তাদের বিদায় জানিয়ে রাস্তায় আসলাম। স্নেহা ফোন দিল। কুত্তা, কই তুই? নীলার বাসা থেকে আসলাম। এই তুই বাসায় আয়, নানুরা আসছে, তাদের নিতে হবে। আমি ওইখানেই। আসছি। আমি সোজা চলে গেলাম।
গিয়ে দেখি বোনটা দাঁড়িয়ে আছে। তুই কখন আসলি, আমাকে বললি না তো? এই মতি, রাগিস কেন? তোর বাপ মতি। না, আমার কলিজার বোনটা মতি। আমি কি তোর খেয়ে মোটি হয়েছি? আর আমি মোটা না, এটাই পারফেক্ট। কুমড়ো পটাশ। আমি কিন্তু রেগে যাচ্ছি। সরি সরি সরি। এই তো নানু। চলো। নানু আমার দেখে তার বুকে টেনে নিল। আমার নানু ভাই, জানিস তোরে ছোটবেলায় হারিয়ে খুব কান্না করেছিলাম। নানু, রাস্তায় এসব কথা থাক, চলো বাসায় চলো। অনেক পথ কষ্ট করে এসেছো। তারপর কুশল বিনিময় করে গাড়িতে নিয়ে বসলাম। বাসায় নিয়ে আসার পর আম্মু তাদের সাথে কথা বলল। তোর আম্মুরা কোথায়? কালকে আসবে, আঙ্কেলের অফিস কালকে ছুটি দিয়েছে। নীলাকে নিয়ে আসিস নাই কেন? আম্মু, খেয়াল ছিল না, আমার একদমই খেয়াল নেই। ওদের যেন কখনোই অবহেলা করিস না। আমি তোরে জন্ম দিয়েছি, কিন্তু তুই ওদের কাছে মানুষ। ঠিক আছে আম্মু। তারপর সবাই মিলে বেশ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তবে মনের মধ্যে স্বস্তি পেলাম না। সারাদিন মজা করে কাটালাম। রাতে আম্মুর সাথে ফোনে কথা বলে শুয়ে পড়লাম। সকালবেলা আম্মু এসে আমারে ডাকলো। নীল, এই নীল, আমি আসছি, ঘুম থেকে ওঠ। আমি চোখ মেলে তাকিয়ে দেখি তিনি আমার পাশে বসে আছে। আম্মু, লাভ ইউ। আমার কথা রাখছো? 2 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। যা। আমি গুছিয়ে বাইরে আসলাম। এসে নীলাকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আম্মু, নীলা কই? আসে নাই। আসে নাই মানে? জানি না, আসবে না বলে কান্না করছিল। অনেকবার বললাম, তবুও আসলো না। কেন? তোর সামনেও দাঁড়াতে পারছে না। বলছে কিভাবে দাঁড়াবে, মুখ উঁচু করে ওর সামনে। আচ্ছা, আমি দেখছি। আমি দেরি না করে পরে গাড়ি করে সোজা চলে আসলাম নীলার কাছে। কলিং বেল বাজালাম। খানিক বাদে নীলা দরজা খুলে দিল। ম্যাম সাহেব, আপনি যান নাই কেন? আমি তোর জীবন কেড়ে নিতে চাইছিলাম, তোরে অনেক কষ্ট দিয়েছি। তুই এখন একটু হ্যাপি আছিস। আমি চাই না আমার অভিশপ্ত নজর ছায়া তোর দিকে পড়ুক। তোর সুখের পথের কাঁটা হতে চাই না। আপনি অযথা নিজেকে দোষারোপ করছেন। আপনি যাবেন, এটাই আমার শেষ কথা। 5 মিনিট সময় দিচ্ছি, গুছিয়ে নিন। না, আমি যাব না। আমি বলছি যেতে হবে, যান, গুছিয়ে নিন। প্লিজ অবায়দুল, আমারে জোর করিস না। আমি যাব না। আমি অত কিছু জানি না। যাবেন যাবেন যাবেন। আর আমাকেও আব্দুল না, নীল বলেই ডাকবেন। দেখ, আমি গেলে তোর ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। লাভ লস আমি দেখতে চাই না। আপনি গুছিয়ে নিন, না হলে আমি কিন্তু কষ্ট পাবো। একটু ওয়েট কর। একটু বলে 10 মিনিট পর আসলো। মোটামুটি সেজেছে, তবে মুখের মাঝে মেঘ, কোনো হাসি নেই। মেম সাহেব, আপনি শুধু কষ্ট পাচ্ছেন। আমরা সবাই সব কিছু মেনে নিয়েছি, শুধু আপনি পারছেন না কেন? যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। খুন করলে ক্ষমা হয়, আর আপনি তো না বুঝে করেছেন। বাদ দেন, চলুন তো। 2 ঘন্টা পর নিজের বাসে পৌঁছালাম। এরপর সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। নীলা পরিস্থিতি বুঝে মুখে হাসি এনেছে। তবে আমি জানি নীলার মন খারাপ। আচ্ছা, কারো মন খারাপ থাকলে কি করে হবে? মন ভালো করতে হবে। মেম সাহেবের মন খারাপ, তার মন ভালো করে দাও। ওরে কাতুকুতু দে, তাহলে নিশ্চয়ই হাসবে। সারা দাও তো। আমার ভালো লাগছে না, তোমরা মজা করো, আমি আসছি। কেন? কিন্তু নীলা কোনো কথা না বলে অন্য একটা নিরিবিলি রুমে চলে গেল। যে মেয়েটার চোখে সারাক্ষণ রাগ থাকতো, আর সেই মেয়ের চোখে পানি শুকাচ্ছে না, সারাক্ষণ কান্না করে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুপুরে সবাই একসাথে খাচ্ছি, তখন নানু বলল, আচ্ছা ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে, বিয়েটা দিয়ে দে। আম্মু তোর ছেলেকে কবে বিয়ে দিবি? এবার তো একটা মেয়ে দেখ। দেখতে হবে। একটা কথা বলবো? কি? আমি একজনকে অনেক ভালোবাসি।
এই কথাটা শোনার সাথে সাথে নীলার মুখে আবারও মেঘ এসে জমা হলো। কে সেই মেয়ে? আছে কেউ, আমরা তাকে দেখব। কালকে নিয়ে আসবো। ঠিক আছে, তোর পছন্দ করা মেয়েকেই তোর সাথে বিয়ে দিব। থ্যাংক ইউ। নীলা প্লেট রেখে চলে গেল না খেয়েই। আমি খেয়ে দিয়ে নিজের রুমে গেলাম। তখন শুনতে পেলাম পাশের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, পরিচিত কণ্ঠ। গিয়ে দেখি নীলা খাটের নিচে বসে কান্না করছে। কান্না কম করছে, তবে ফুঁপাচ্ছে বেশি। হঠাৎ করে কান্নার কারণটা খুঁজে পেলাম না। ম্যাম সাহেব, এখন কি জন্য কান্না করছেন? নীলা কোনো জবাব দিল না। কান্না থামিয়ে চুপ করে মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছেন না? আমি বাড়ি যাব, আমার এখানে একদম ভালো লাগছে না। কেন কান্না করছেন? আর এখন কেন বাসায় যাবেন? একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবি না তো? না, কি কথা বলেন? বলছি কি, তুই কাকে ভালোবাসিস? মেয়েটাকে? সেটা সারপ্রাইজ। মেয়েটা অনেক লাকি হবে, দেখিনিস? তা জানি না, তবে আমি যদি তাকে পাই তাহলে আমি অনেক লাকি হব। এখন কিন্তু আমার থাকা উচিত না। আমি শুধু শুধু তোর সুখের সময়ে থাবা বসাই। সরি। আর সামনে তোর বিয়ে, চাই না আর কোনো ঝামেলা হোক। আপনি থাকবেন, এটাই আমার শেষ কথা। আপনি কোথাও যাচ্ছেন না। দেখ, এতে তোরই ভালো। আপনি কি সত্যি আমার ভালো চান? তাহলে আপনি কোথাও যাবেন না, তাতেই আমার ভালো। আসেন, আমরা বিকেলে ঘুরতে বের হব। আমাদের বাসাটা কিছুটা গ্রাম অঞ্চলে। না রে, আমি যাব না। আপনি যাবেন, নিন, গুছিয়ে নিন। আমি নীলার রুম থেকে চলে আসলাম। তখন দেখি স্নেহা দাঁড়িয়ে আছে। রুমের মধ্যে কি কথা হচ্ছিল? কই, কিছু না। আমি জানি। বেশি জানলে তাকে কি বলে বলতো? তোর মুন্ডু। বলে রাগ দেখিয়ে চলে গেল। যাই, সারার সাথে গল্প করে আছি। সারা ওখানে গিয়ে দেখি সারা ফোন টিপছে। এই সারা, তোমার বয়ফ্রেন্ড আছে? ওলে বাবা রে, কেন তুমি জানো না বুঝি? আমি জানবো না আবার? তো কবে দেখাচ্ছ আমার ভাবিকে? আমার না ভয় করছে, যদি ওদিকে আম্মুরা গল্প করছে। ওবায়দুল কোনো খারাপ মেয়েকে পছন্দ করবে না। ওর চয়েস একদম খাঁটি সোনা, দেখে নিও। তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এখনও অনেক বিয়ে বাকি। এখন 6-7টা বিয়ে দিতে হবে। ওবায়দুলের পর নীলা, তারপর স্নেহা, সারা। বাসা থেকে অনুষ্ঠান শেষ হচ্ছে না। সবাই এত আনন্দ করছে, কিন্তু নীলা কিন্তু হাসছে না, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকছে। মেয়েটা অনেক মানসিক চাপে আছে, নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। যা অন্যায় করেছিল আমি প্রথমে ওকে দেখতে পারতাম না, বলেছিলাম আমার সামনে আসিস না, কিন্তু মেয়েটা সারাক্ষণ রুমের দরজা বন্ধ করে কান্না করতো। জানো আপু, 2 দিন রুম থেকে বের হয়নি, ওভাবে কান্না করেছে। আমি রাগে দেখতাম না, কিন্তু 2 দিন পরে গিয়ে দেখি রুমে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর ডাক্তার আনা হয়। বলিস কি, এসব আমাদের কেন জানাস নাই? নীলা বলতে নিষেধ করেছিল, মেয়েটা আমার। ও আব্দুল, সব কিছু তো ভুলে গেছো। কিন্তু নীলা পারছে না, ও নিজেকে ক্ষমা করতে পারছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে সারার সাথে কথা বলে বাইরে আসলাম। এসে নিজের রুমে এসে দেখি ফোনে অনেকগুলো SMS, সাথে মিস কল। আজকে আমি শেষ। আমি তো ভয়ে ভয়ে ফোন ব্যাক করলাম। খানিক পরে ফোন রিসিভ করে শুরু হয়ে গেল ভাষণ আর শাসন। তুমি ফোন কেন ব্যবহার করো? ফোন কি তোমার আটার বস্তা যে কাছে করে রাখতে কষ্ট হয়, নাকি আপনজন পেয়ে আমার প্রয়োজন শেষ? কথা ক্লিয়ার করে বলো, আমাকে রাগিও না। আমি কি অমন যে সুসময়ে এসে দুঃসময়ের মানুষটিকে ভুলে যাব? যে আমার বিপদে ছিল সে আমার পাশে সুসময়েও থাকবে, এবং তা চিরদিনের জন্য। আমি তাকে জীবন সাথী করব। মাথা ঠিক আছে তো? একটু ভেবে বলো। ভেবেই বলছি। নীল তুক্কু ও আব্দুল, তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক না, তোমার পরিবার মেনে নেবে না। আমি বললে তারা অমত করবে না। তুমি রাজি কিনা তাই বলো। পারবে আমার জন্য আমার কাছে আসতে?
তুমি তো চিটিং করে আমাকে প্যাচে ফেলছো, তো আমি কি করব? তুমি মানুষ, আমিও মানুষ, এটাই। তবুও এটা ঠিক না, তুমি মুসলিম আর আমি হিন্দু। কিন্তু তাপসী, আমি তোমাকে বিয়ে করব, আমার জন্য তুমি মুসলিম হতে পারবে না? তাপসী, যাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমার অনেক ভালো বন্ধু। নীলা যখন আমার এই কলেজে আমার সামনে অপমান করত, তখন তাপসী এসে বসতো আমার পাশে, আমাকে সান্ত্বনা দিত, সব ঠিক হয়ে যাবে। সারাক্ষণ চিন্তা করতো কিভাবে আমাকে ভালো রাখা যায়। সে আমাকে খুব ভালো একটি বন্ধু ভাবে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি চাই সে মুসলিম হোক, আমার সাথে সারা জীবন থাকুক। শোনো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা মা আছে। আমি সব সামনে নেব। তুমি আসবে আজকে? যদি বলো আসতে। আসো, আমি আমার বাসার সবার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আচ্ছা, তাহলে এখন বের হই, আম্মু ঠাম্মাদের বাসায় গেছে। আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসি। আচ্ছা, নীলা কেমন আছে? ভালো, তবে আর আমারে অপমান করে না। এখন সে অনুশোচনায় আছে, অনেক পরিবর্তন হয়েছে। আমি বলেছিলাম না? এসো। আর বাসায় এদিকে সবাই বসে আছে, ঘুরতে যাবে তাই। কিন্তু নীলা ওর রুমে মন খারাপ করে সবে আছে। তখন নীলা রুমে স্নেহা গেল। আপু, তুমি এখনো গোছাও নাই? না রে, যেতে ভালো লাগছে না। আরে চল তো, দেখবে ভালো লাগবে। না, যাবো না। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না তো? না, বলো। তুমি কি ভাইয়াকে ভালোবাসো? চাইলে কি সব হয়? আমার মতো লোভী, খুনি, বেঈমান, ছলনাময়ী মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। তুমি ওইসব কথা কেন বলো? বলো না ভালোবাসো ছাব্বিরকে। জানো, আমি ওয়াইদুলকে কখনো ভালো চোখে দেখতাম না। ও আমার চোখের কাঁটা ছিল। সে ছোট্ট থেকে চাইতাম কিভাবে ওরা সরিয়ে দেওয়া যায়। সব সময় গালাগাল করতাম, সবার সামনে অপমান করতাম, এভাবে সময় পার হচ্ছিল। আর আমার অপমানের মাত্রাও বাড়ছিল। কলেজে সবার সামনে অপমান করতাম, কত যে থাপ্পড় দিচ্ছি এই হাত দিয়ে তার হিসাব নেই। এতেও আমি ক্ষান্ত হইনি। আমি সম্পত্তির জন্য ওকে দুনিয়া থেকে মুছে দিতে চাইছিলাম, এবং তাইও করেছিলাম। আর নীল জেনেও সেই বিষ পান করে, কখনো প্রতিবাদ করে নাই, কোনো প্রতিশোধ নেয়নি। এত কিছু করেছি, কিন্তু কখন যে এই নিষ্ঠুর মনে ওর জায়গা করেছে আমি জানি না। যখন ওরা বিষ খাওয়াইছিলাম, ওর কষ্ট হচ্ছিল, দম নিতে পারছিল না। তখন পর্যন্ত বলছিল, মেম সাহেব সাবধানে থাকেন। তখন হয়তো বুঝতে পেরেছিলাম আমি কি করেছি, কিন্তু তখন সমস্ত রাস্তা বন্ধ করে ফেলেছি। আর আমি ভালোবাসি, তবে গোপনে। চাই না ওর কোনো ক্ষতি হোক আমার দ্বারা। আমি যে অন্যায় করেছি তাতে করে আমি যদি ওরে চাই, সেটা অন্যায়। বামন হয়ে চাঁদ হাতে পাওয়ার মতো। যেটা আছে সেটা মনে থাক। তুমি এসব কথা কাউকে বলো না, সামনে ওর বিয়ে। আরে দেখবে ভাইয়া তোমাকে সিলেক্ট করবে। না, আমি ওর জীবনে আসতে চাই না। আমি ওর জীবনে অভিশাপ স্বরূপ। তুমি নিজেকে বেশি ভাবছো, কিন্তু সবাই কিন্তু সব ভুলে গেছে, শুধু তুমি ভুলতে পারছো না। জীবনটাকে সহজ করে দেখো, দেখবে অনেক সহজ লাগবে। তুমি যতই কঠিন করে দেখবে ততই কঠিন হয়ে যাবে। চলো ঘুরতে যাব, তারপর দেখা যাবে কে কাকে পায় আর না পায়। আর এদিকে আমি ওয়েট করছি তাপসীর জন্য। সে কখন আসবে, সবার সাথে তার পরিচয় করিয়ে দেব। আমি তাপসীকে ফোন দিলাম। কত দূর? জিপিএস বললো তোমাদের বাসায় পৌঁছতে 10 মিনিট সময় লাগবে। আসো, আমি ওয়েট করছি। কি রে, তুই যাবি না? যাব, 10 মিনিট ওয়েট কর। তো কাকে ভালোবাসিস বল, কই সে? আছে আছে, দেখতে পাবি, ওয়েট কর। নীলা তোর কি হয়? বন্ধু, আমি নীলাকে অনেক ভালো বন্ধু ভাবি। তাই
তাছাড়া আর কিছু না। বন্ধু ভাবি, তাছাড়া আর কি ভাববো? বন্ধুত্বের ওপর আর কি আছে? তখন কলিং বেল বাজলো। আমি তখন দৌড়ে গেলাম। আমি জানি কে এসেছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আসো তাপসী, ভেতরে আসো। নার্ভাস লাগছে, যদি কিছু হয়। প্রথমবার শ্বশুর বাড়ি আসলে এমন হয়। ধ্যাত, চলো। আম্মু, তোমরা কই? এদিকে এসো, দেখো কে এসেছে। সবাই আসলো। কে? তোমাদের হবু বৌমা। পছন্দ হয়েছে? ভারী মিষ্টি মেয়ে। আমি তাপসীকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তাপসী গুরুজনদের প্রণাম করলো। তাপসী, তুই কখন আসলি? নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাপসী, এটি কি নাম? হ্যাঁ আম্মু, ও হিন্দু। আমি ওকে ভালোবাসি। আমি ওরে বিয়ে করতে চাই। কথাটা শুনে নীলার মনে হলো কেউ তাকে তীর দিয়ে মেরে ফেলেছে। তাই বলে একটা। জানো আম্মু, মেম সাহেব যখন অপমান করতো সবার সামনে, সবাই হাসাহাসি করতো, কিন্তু তাপসী আমার পাশে থাকতো। আমার খারাপ সময়ের সাথী ছিল। আমার কথাটা শোনো, আমি তোমাকে বিয়ে করতে এখানে আসিনি। কি বলছো তুমি? নীল, তুমি আমার সব থেকে কাছের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, অনেক বেস্ট। তোমাকে আমি অনেক ভালোবাসি, তবে বন্ধু হিসাবে। দেখো নীল, আমার না বাবা মা আছে, আর আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমাকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। তুমি বন্ধু হিসেবে যতটা গুরুত্বপূর্ণ, তেমনি বাবা মা হিসেবে তারাও অনেক গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু কখনো পারবে না তোমার বাবা মার মনে কষ্ট দিতে। কিন্তু তুমি কি চাও তোমার বন্ধু তার বাবা মার মনে কষ্ট দিক? আমি তোমার বন্ধু, আর বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই। আমি তোমাকে হারাতে চাই না, আমার বাবা মাকেও হারাতে চাই না। কিন্তু যদি তোমাকে বিয়ে করি, তুমি তোমার বাবা মাকে হারাবে, আর আমি আমার। এতে কিন্তু আমরা দুজনেই কেউ হ্যাপি থাকতে পারবো না। এখন সিদ্ধান্ত তোমার। আমি জানি আমার বন্ধু কখনো আমার খারাপ চাইবে না। আম্মু, আমি কি কিছু ভুল বলেছি? যদি বলে থাকি আমাকে বলুন। আমি এই কথা ফোনে বলতে পারতাম, কিন্তু ফোনে বললে তুমি বুঝতে না, আর আন্টি আমাকে ভুল বুঝতো। কি, আমি কি ভুল বললাম আন্টি? ওবায়দুল, তাপসী কিন্তু একদম ঠিক কথা বলেছে। বন্ধু হিসাবে তোমাকে চাই, সারা জীবন আমার পাশে থেকো। আমার বাবা মা আসছে, তারা গাড়িতে বসে আছে, কথা বলবে? আমার ছেলের বন্ধুর বাবা মা আমার বাসায় এসে গাড়িতে কেন? আম্মু নিজে গিয়ে তাদের নিয়ে আসলো, তারপর তাদের সাথে কথা বলা শেষ। আমি চলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপর তাপসীকে বিদায় দিলাম। তাপসী যদি মুসলিম হতো তাহলে আমি নিজে তোর সাথে ওর বিয়ে দিতাম। ও যে কথাগুলো বলেছে একদম খাঁটি কথা। ও তোর প্রকৃত বন্ধু, যে তোর কখনো খারাপ চায়নি। আমি সোফায় চুপ করে বসে আছি। সবাই চুপ করে বসে আছে। খানিকক্ষণ বাদে নীরবতার ভেড়া ভেঙে আম্মু বলল, মন খারাপ করিস না, তাপসী যেটা করেছে একদম ঠিক। বিয়ে তো দিতে হবে। তোমরা মেয়ে দেখো, আমি তাকে বিয়ে করব। আমার আর কোনো অপছন্দ নেই, যাকে বলবে তাকেই বিয়ে করব। আমি একটা কথা বলবো? বল। তোর ভাইয়ের বিয়ে, তুই তো বলবি। ভাইয়ের সাথে যদি নীলা আপুর বিয়ে হয় তাহলে কেমন হয়? তা তো আমি ভেবে দেখিনি। কিরে, তোর মতামত কি? আমার কোনো মতামত নেই। তোমার মেয়ে, তোমার ছেলে, তোমরা যা করবে তাই। হোয়াট দি হেল? স্নেহা, তোর মাথা ঠিক আছে? কি বলছিস বল তো? কেন, নীলা আপু খারাপ কিসের? তুই তো বললি অতীতকে মনে রাখতে নেই, আর তুই তো আপুর বিপদে আপুকে সাপোর্ট করেছিস। বন্ধু হিসেবে দিয়েছি, তা বলে এটা না যে বিয়ে করতে হবে। দিস ইজ লাইফ পার্টনার, আর আমার জীবনসাথী হিসেবে সবাইকে মেনে নেব, তবে নীলাকে না। নীলাকে আমি বন্ধু ভাবি, ওর বাইরে আর কিছু না। চুপ, কোনো কথা বলবে না। আমি যা বলবো সেটাই হবে। তুমি নীলাকে বিয়ে করবে। নীলা, এই নীলা, এদিকে আয় তো। নীলা রুম থেকে আসলো। কি হয়েছে খালাম্মু? যা জিজ্ঞাসা করবো সোজাসুজি বলবি। কি বলো? যদি ওবায়দুলের সাথে তোর বিয়ে দিই তাহলে তোর কোনো অমত আছে? আমি পারবো না। আমি ওর জীবন কেড়ে নিতে চাইছিলাম,
আর এখন জীবন সাথী কিভাবে হব? যেটুকু শুনেছিস সেটুকু বল। বিয়ে করবি কি না নীলকে? তোর মতামত কি? নীলা মুখে কথা না বলে শুধু ঘাড় কাত করলো। তাহলে এই বিয়ে হবে? ভুল করছো, আমি পারবো না এই মেয়েকে বিয়ে করতে। তোর সমস্যা কি বিয়ে করতে? তুমি কি জানো ওই মেয়েকে? ওদের বাসায় থাকতাম বলে কত অপমান সহ্য করেছি, তার কোনো হিসেব নেই। আর তুমি বলছো তাকে বিয়ে করতে? আম্মু, বিয়েটা কোনো খেলা না। যার সাথে থাকবো তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকবো। মানুষ তো ভুল করে। আমি প্রথমে নীলাকে ক্ষমা করেছিলাম, ভেবেছিলাম ভালো হয়ে গেছে। কিন্তু জানো সম্পত্তি পাওয়ার জন্য কত বড় নাটক করে আমার সাথে? আমি বুঝতেই পারিনি যে নাটক করেছে। আম্মু, কি গ্যারান্টি আছে যে ও নাটক করছে না? আমি পারবো না। কথাটা বলার সাথে সাথে নীলা দৌড়ে রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর আম্মু এসে আমার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, নীলা অভিনয় করেছে, তোকে মেরে ফেলবে, তবুও ওর সাথেই তোর বিয়ে করতে হবে। আমরা তোর খারাপ চাই না। তুই বুঝিস না কেন কোনটা অভিনয় আর কোনটা ভালোবাসা? তুই নিজে বলিস মেয়েটা কান্না করে শুকিয়ে গেছে, আর মাঝরাতে বালিশে মুখ গুজে কান্না কখনো অভিনয় হতে পারে না। জানিস ভাইয়া, নীলা আপু তোকে কত ভালোবাসে। নীলা আপু সত্যি তোকে খুব ভালোবাসে। একবার বিয়ে কর, তখন বুঝবি আপু তোকে কতটা ভালোবাসে। নীলার প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস আছে, তবে তুই জানিস না। যখন নীলা তোর থেকে দূরে থাকে তখন কিন্তু তুই ভালো থাকিস না, কিন্তু তোর সন্নিকটে নীলা আছে, তাই তুই বুঝতে পারছিস না। হারিয়ে গেলে কিন্তু শূন্যতা বোঝা যায়। আমাকে একটু সময় দাও, ভেবে নি। আমি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কি করব? আমি কি ভালোবাসি নীলাকে? ভালোবাসি না, তবে দূরে থাকলে থাকতে পারি না কেন? আর মেয়েটা তো অভিনয় আর করছে না, কত শুকিয়ে গেছে। নীলাকে কি বিয়ে করব, নাকি বাসা থেকে পালিয়ে যাব? মেয়েটা তো এখন সারাক্ষণ কান্না করে আমার জন্য। অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তো বলেছিলাম মেম সাহেবকে কষ্ট দিব না। আমি কি করব? মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে। আমি তো মেম সাহেবকে ছাড়া থাকতে পারবো না। বিয়েটা কি করে নেব? তার বকা তো সেই ছোট থেকেই খাচ্ছি, এখন তার বকা খাওয়া মিস করি। কিন্তু যদি নীলার অন্য কারোর সাথে বিয়ে হয় তাহলে আমি কিভাবে থাকবো? না না, আমি মেম সাহেবকে কারো হতে দেব না। আমি দরজা খুলে বাইরে গিয়ে দেখি নীলা ব্যাগ নিয়ে চলে যাবে বলে বের হয়েছে। নীলা, কোথায় যাচ্ছ? প্রথম নাম ধরে ডাকলাম, কিন্তু পেছনে তাকালো না, একটু থেমে চলে যেতে লাগলো। নীলা, আমি তোমাকে বিয়ে করব, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু থামছে না। আমি দৌড়ে গিয়ে হাত ধরলাম, কিন্তু নীলা এক ঝটকায় হাত সরিয়ে দিল। আমাকে বিয়ে করিস না, আমি কিন্তু আবার নতুন করে নাটক করছি, আবার তোর কোনো বড় ক্ষতি করব। কিন্তু ছাড়, হাত ছাড় বলছি, আমি চলে যাব। বিয়ে করতে হবে না, আমি জোর করছি না। আমি তোমাকে বিয়ে করব। না, আমি অভিনয় করছি, সর, যেতে দে। কোথাও যাওয়া হচ্ছে না। ছাড়। এই হাত ধরলাম আর সারা জীবন ধরবো, আর ছাড়বো না। কিন্তু নীলা তো শুনছেই না, হাত জোর করে ছাড়িয়ে নিতে চাচ্ছে। আমি নীলার হাত ধরে একটা রুমে নিয়ে গিয়ে নীলাকে আটকে দিলাম। আম্মু, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়েতে রাজি আছি। কি মনে করে রাজি হয়ে গেলি? কেউ পাশে থাকলে শূন্যতা বোঝা যায় না, হারিয়ে গেলে বোঝা যায়। আর আমি কয়েকদিন দূরে ছিলাম, কিন্তু ভালো ছিলাম না, আর দূরে থাকতে চাই না। আমি নীলাকে ভালোবাসি, তবে ভয়ে ভয়ে ভালোবাসাটা লুকিয়েছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটাকে কষ্ট দিছিস, যা গিয়ে রাগ ভাঙা। যাচ্ছি। আমি গিয়ে রুমের দরজা খুলে দেখি নীলা কান্না করছে বসে বসে। নীলা, সরি, আমি তোমাকে ভালোবাসি। আমি খুনি, লোভী, বিশ্বাসঘাতক। না, তুমি ওসব কিচ্ছু না, আমি তোমাকে ভালোবাসি বলে নীলাকে টেনে উঁচু করলাম। সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগে নীলা আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না শুরু করে দিল। বিশ্বাস কর নীল, আমি আর নাটক করছি না রে। আমি মন থেকে তোকে ভালোবাসি, আর অনেক বেশি ভালোবাসি। কি করলে তুই বুঝবি বল? আমি তাই করব। কিভাবে বোঝাবো তোকে? আমি না তোকে অনেক ভালোবাসি। আমি মরে যেতাম
কিন্তু তোকে যদি একটু পাই সেজন্য আর কিছু করছি না। আমি নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি সরি, তুমি শুধু আমার। আমি তোমার কিচ্ছু হতে দেব না, আর কোথাও যেতে দেব না। আমি কিন্তু সত্যি অভিনয় করছি না, মন থেকে তোকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর পুরনো সব কিছু এখন এখানে কবর দিয়ে দেব, আর কেউ কোনো কথা তুলব না। তবে প্রপোজ করতে হবে। আসলে তো পারি না, তুমি করবে, শিখিয়ে দেবে। নীলা আমাকে ছেড়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। তুমি কি আমায় বিয়ে করবে? আমার দুঃখের সাথে হতে হবে না, আমার সুখের সময় আমার পাশে থেকো। আমার একটু সুখে তুমি সুখী হয়েও। আমি তোমার জন্য হয়তো জীবন দিতে পারবো না, কিন্তু সারা জীবন পাশে থাকবো। গ্রহণ করবে আমাকে? আমি নীলার সামনে বসে নীলার হাত ধরে বললাম, আমি আগে তোমার দুঃখ দূর করে দেব, তারপর তো তোমার পাশে থাকবো। আমি তোমায় আমার মতো করে ভালোবাসবো, তোমার রেগে যাওয়ার কারণ হব। আমি তোমার অনেক রাগাবো। কেন? আমি যে তোমার ওই রাগী চেহারার মায়ায় জড়িয়ে গেছি। আমি তোমার বমি বমি ভাবের কারণ হতে চাই। নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, লজ্জায় লাল হয়ে গেছে। ভালোবাসি এই তোমাকে, যে লজ্জা পেয়ে রাগী থেকে এমন লজ্জাবতী হয়ে যাওয়া নীলাকে। আমিও ভালোবাসি। আমারও এত সুন্দর করে প্রপোজ করা সেই মানুষটাকে, যাকে হাজার কষ্ট দিচ্ছি, তবুও সে আমাকে ভালোবাসে। প্রপোজ করলে তা কোনো কিছু তো দিলে না। কি দিব? ওয়েট। নীলা ওর হাত থেকে ব্রেসলেট খুলে আমার হাতে পরিয়ে দিল। হাতে হচ্ছে না, তবুও আমার হাতে জোর করে পরিয়ে দিল। আমি বাইরে যাচ্ছি। বাইরে আসার পর, কি অভিমান শেষ? শেষ। তুই কি করে বুঝলি? আবুর ব্রেসলেট ওর হাতে। তাহলে বিয়েতে তোদের কারোর আমত নেই তো? আমি কিছু বলার আগেই পেছন থেকে ফরেন কাটতে শুরু করে দিল। অমত তাও ওর। দেখছো না কার ব্রেসলেট হাতে দিয়ে রেখেছে? মুখ বন্ধ কর। মুখ বন্ধ থাকলে তুই কিন্তু ওকে পেতিস না। আমি বকবক করি বলেই নীলাকে পেয়েছিস, তা না হলে হারিয়ে যেত। তাহলে বিয়ে কবে? ওর আব্বু বাসায় আসুক কালকে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। নীল, তোর মত আছে তো? না থাকলে বলে দে। আমি চাই না তোর জীবনে জোর করে নীলাকে দিতে। আমি রাজি। আচ্ছা, আমরা একটু ঘুরতে যাব বলেছিলাম, তা কি আর হবে না? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। সন্ধ্যায় যাবে? রাতে হাঁটতে ভালো লাগে। ঠান্ডা খেতে হবে, আর জ্বর আসলে তুই ভুগবি তো। কিছু হবে না, চাঁদনি রাত। চল পার্ক থেকে ঘুরে আসি। তোর মাথায় কি চলছে বলতো? প্রথমে তো যেতে দিতে চাইছিলি না, আর এখন রাত হয়ে গেছে তবুও যাওয়ার জন্য এত লাফালাফি করছিস। আমি যাব, কে কে যাবি তাই বল, না হলে গেলাম। আমি যাব। তাহলে আমিও যাব। আর কেউ যাবে নাকি? জোরে বললাম, যাতে ঘরে নীলার কান পর্যন্ত যেতে পারে। ওয়েট করো, আমি ডেকে দিচ্ছি সেই কাউকে। আমি একটা টি শার্ট গায়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। হালকা ঠান্ডা পড়েছে। খানিক বাদে আসলো ওরা, একটা করে চাদর গায়ে দিয়ে। চলুন সাহেব। চাঁদনি রাত, বেশ ভালো লাগছে হাঁটতে। ভালোবাসার মানুষটাও সাথে আছে। তবুও যদি আর একটু কাছে থাকতো। এই মানুষের চাওয়াটাই বড়ই বিচিত্র। যত পাচ্ছি ততই যেন আবদার বাড়ছে। প্রথমে চাইতাম নীলা ভালোভাবে কথা বলুক, ক্রমানুসারে চাইতে চাইতে সে আজ হবু বউ পাশে হাঁটছে, তবুও হাত ধরে হাঁটতে মন চাইছে। আমি একটু আস্তে হাঁটছি, যাতে করে ওরা আমার সমানে থাকে, নীলা মাঝখানে। ওরা দুজন গল্প করছে, নীলা বাদে। কি ব্যাপার তোর? এত আস্তে আস্তে হাঁটছিস কেন? আমি আস্তে হাঁটবো, তোরা জোরে যা। নীলা আপু, জোরে হাঁটো তো। কেন? ও জোরে হাঁটবে কেন? ও বুঝেছি, স্নেহা ওর বউকে ছেড়ে দে, চাঁদনি রাতে একটু চন্দ্রবিলাস করুক, আমরা একটু আগেই যাই।
দে, যতই হোক হবু বউ। নীলা আপু থাকো তাহলে। না, তোমাদের সাথে যাই। ঢং করা লাগবে না, একটু থামো, সারানে চালিয়ে এগিয়ে যাই। ওরা দুজন এগিয়ে গেল। আমি নীলার পাশে পাশে হাঁটছি, কেউ কারোর সাথে কথা বলছি না। নীলা লজ্জা পেয়ে চোখ নামিয়ে রাখছে। আমি এর আগে নীলার দিকে তাকিয়েছি, কিন্তু কোনো কিছু হয় না। কিন্তু এখন তাকিয়ে যেন চোখ ফেরাতেই পারছি না। চোখ দুটো আটকে গেছে তার ওই মায়াবী চেহারায়। চাঁদনী রাতে চাঁদের জ্যোৎস্না নীলাকে যেন আরো অনেক বেশি সুন্দর লাগছে। সাদা চামড়ায় চন্দ্রের আলো, চোখ ফিরছে না। মেয়েটা মাটির দিকে ফিরে হাঁটছে, আমি তার দিকে। তার চুল, তার মাথার খোঁপা, তার কানের ঝুমকো, তার ঠোঁটের ওই লজ্জা পাওয়া হাসি, সবকিছুর প্রেমে পড়ে যাচ্ছি হাজারো বার। নীলা আস্তে করে বলল, লজ্জায় যেন জোরে কথা বলছে না। হাত ধরে হাঁটবো? খুব ইচ্ছে করছে প্রিয়, খুব ইচ্ছে করছে। প্রিয় মানুষটার হাত ধরে হাঁটবো, অনেক দিনের স্বপ্ন। প্রিয় মানুষটার হাত ধরে কোনো এক চাঁদনী রাতে শিশিরে ভেজা ঘাসে তার হাত ধরে হাঁটবো। নীলা কোনো কথা বলল না, বলে হাতটা এগিয়ে দিল। নীলার ঠান্ডা হাত আমি ধরলাম। নীলা, কিছু বলছো না যে? বিরক্ত হচ্ছ নাকি? না না, বিরক্ত হচ্ছি না। জানো, আজকে না তোমার সামনে আসতে লজ্জা লাগছে। এটা কিন্তু অপরাধ বোধের লজ্জা না, কেমন জানি লাগছে। তোমার দিকে আজকে তাকাতেও এত লজ্জা লাগছে কেন? মেয়েদের বিয়ের আগে প্রিয় মানুষটির সামনে যেতে লজ্জা লাগে, তাই সে যত পরিচিত হোক না কেন। নীল, হাতটা শক্ত করে ধরবে। আমি নীলার হাতটা শক্ত করে চেপে ধরলাম। সারা জীবন ধরে থাকবে তো? ইনশাআল্লাহ। একটা কথা বলবো? আমি যদি কখনো কোনো অন্যায় করি বা তোমার সাথে খারাপ ব্যবহার করি বা তোমাকে কষ্ট দিই, তখন কিন্তু তুমি অভিমান করে দূরে যেতে পারবে না। তখন তুমি আমাকে বোঝাবে, যদি না বুঝে মারবে অনেক। তারপর আমি অভিমান করব আর তুমি ভালোবেসে আমার রাগ ভাঙাবে, তারপর বুকে টেনে নেবে। তোরে মারা লাগবে না, তুমি তো আমার হয়ে গেছো। আর নীলা কোনো অন্যায় করতে পারে না। এর আগের বার তো তোমার এত দুর্বলতা নিয়ে তোমাকে মেরে ফেলতে চাইছিলাম। নীলা, ওই কথা এখন তুললে কিন্তু আমি হারিয়ে যাব। আর এখনো বলবো না, তুমি হারিয়ে যেও না, তোমাকে খুব ভালোবাসি। আমি হারাবো না, আর হারাতে দেবও না। কি রে, কি বলছিস? কিছুই তো শুনতে পাচ্ছি না তো। তোরে তো নীলাকে দিলাম, আমাদের কি ফুচকা খাওয়াবি? চলো। কি ধান্দা? দোকানের সামনে এসে ঢোল পিটাচ্ছে। আমরা ফুচকার দোকানে আসলাম। ব্রো, ফুচকা দিন তো, তিনজনে যতক্ষণ খেতে পারে। তুই খাবি না? আমি গরু না? কি, আমরা গরু? যা, খাওয়াতে হবে না। আরে, আমি মজা করছিলাম বন্টি, আমি ফুচকা খাই না। তোরা খা যতক্ষণ পারিস, আমি ওদের সামনে বসে খাওয়া দেখছি। এই জন্য গুরুজনেরা বলে, বিয়ে করে নাকি বউকে কি খাওয়াবি। তখন নীলা একটা ফুচকা আমার গালের সামনে এসে ধরল। হ্যাঁ করো। না, আমি খাবো না, তুমি খাও। হ্যাঁ করো। না, আমি খাই না। হ্যাঁ করো বলছি। না, আমি খাবো না। আমি দিচ্ছি তাও খাবে না? দাও। নীলা আমার গালে দিল। ওরে বালুর বাচ্চা। টুডু লাভ। বেশি বকলে কিন্তু বিল তোদের দিতে হবে। তোর বউ খাচ্ছে তো আমি কেন দেব? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ওদের খাওয়া শেষ হলে বিল দিয়ে বাইরে আসলাম, পকেট ফাঁকা। বাসায় চল। ফুচকা খাচ্ছে, ওদের আবার একটু একসাথে থাকতে দি। নে, আমরা আগে যাই। বেশি বকিস। আমি আবার নীলার সাথে যেতে লাগলাম, কিন্তু নীলা নিচে আমার হাত ধরেছে। তোমার কি ঠান্ডা করে? একটু একটু। করবেই তো, টি শার্ট কি ঠান্ডা মানায়? আসো চাদরের মধ্যে। নীলা আমার হাত ধরে চাদরটা আমার গায়ে দিল, অর্ধেক। আর নীলা নিজের গায়ে কিছুটা দিল। নীলা আমার হাতটা নিয়ে ওর ঘাড়ে দিল, দিয়ে বাম হাত দিয়ে
আমার এই পিছন থেকে ধরে আছে আর ডান হাত দিয়ে আমার হাতে ধরে আছে। আর কি ঠান্ডা বাতাস লাগছে নাকি তোমার? না, আর লাগে না। খুব ভালোবাসি হয়তো, নিজের থেকে অনেক বেশি। ক্যান আই কিস ফর ইউ? এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। ইয়েস ইউ ক্যান। দাও। এখন এখানে? কেন? চাঁদনি রাতে কেউ বুঝতে পারবে না। আচ্ছা। আমি গিয়ে নীলার সামনে আসলাম। হি হি হি। নীলা আমার গলার সমান লম্বা। আমি নীলার দিকে মুখ এগিয়ে নিয়ে গেলাম। নীলা চোখ বন্ধ করে দিল। আমিও চোখ বন্ধ করে নীলার কপালে এঁকে দিলাম ভালোবাসার পরশ। এটা কি হলো? কেন কিস? এটা কিস? তুই কি বাচ্চাদের কিস করছিস? কেন? জানিস না গার্লফ্রেন্ডকে কিভাবে কিস করতে হয়? আর আমি তো তোর তোর বউ। না, জানি না। ওয়েট, শিখিয়ে দিচ্ছি। আউচ! নীলা তাড়াতাড়ি আমার মুখে চেপে ধরলো। পায়ের উপর দাঁড়াচ্ছ কেন? কিস করবো তাই। তাই বলে চুপ থাকতো, কিস করতে দে। নীলা আমার পায়ে দাঁড়িয়ে আমার গলা দিয়ে হাত দিয়ে রেখেছে। এবার আস্তে আস্তে আমার দিকে এগিয়ে গেল। আমি দেখতে পাচ্ছি নীলার মিষ্টি ঠোঁট থরথর করে কাঁপছে। এতটা কাছে চলে এসেছে যে গরম নিঃশ্বাস আমার ঠোঁটে লাগছে। নীলা যে কাঁপছে সেটা আমি বুঝতে পারছি। আস্তে আস্তে নীলা ভালোবেসে 4 ঠোঁট এক করে দিল। তখন যে শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে গেছে, আমি কেঁপে উঠলাম আর নীলাকে শক্ত করে চেপে ধরলাম। কিন্তু নীলা ছাড়িয়ে দিয়ে দৌড় দিল। মুহূর্তটা যে এত সুন্দর ছিল যে ভুলবার মতো না। আমি কোথায় আছি, কিভাবে আছি, কখন কিছু হুঁশ নেই। ঠান্ডাও তখন লাগছে না। ভালোবাসার মানুষের কাছ থেকে ফার্স্ট কিস পেলাম, তাও এত সুন্দর করে। তখন আমি আর যেন আমার মধ্যে নেই, হারিয়ে গেছি তার মধ্যে। আমি আস্তে আস্তে বাসায় আসলাম। আসবার পর দেখি সবাই এক জায়গায় বসে আছে। তোরা আসতে দেরি হলো যে? দেখ কোথাও আটকে গেছিল। মাথা ঘুরছে। কিরে, ঠিক আছিস তো? ঠান্ডা লাগছে নাকি? বলেছিলাম বাইরে যাস না। দূর, আমার মাথা থেকে ওই মুহূর্তটা এখনো যায় নাই, তার জন্য মাথা ব্যথা করছে। না, ঠিক আছি। আচ্ছা চল খেয়ে নে। না আম্মু, অনেক কিছু খেয়েছি, আর কিছু খাবো না। তুই খাবি না? না, আমারও পেট ভরে আছে। তুই আবার কি খেলি? কিছু না, যা খেয়েছি তা অনেক পুষ্টিকর খাবার, আর ঘুমানোর আগে কয়েকবার খাবো, তাহলে আর ক্ষুধা লাগবে না। নীলা তো লজ্জায় লাল হয়ে গেছে, কোনো কিছু বলছে না, মুখে চাপা হাসি দিয়ে রাখছে। তোমরা খেয়ে নাও। চলো তোমরা খেয়ে নাও। আম্মুরা খেতে চলে গেল। কি খেয়েছিস রে যে পেট ভরে গেছে? তোর বয়স কত রে? সব সময় এক কাঠি বেশি বুঝিস। আমি কি খেলাম তোকে কেন বলবো? যা, বলতে হবে না। যা তো যা। নীলা আপুকে নিয়ে যা। না, থাক থাক, আমি নীলার সাথে কিছু কথা বলবো। আচ্ছা বলো, অন্য রুমে আছি। থ্যাংক ইউ। কিন্তু ওরা দুজনে উঠে চলে যাচ্ছে, সাথে সাথে নীলাও চলে যেতে লাগলো। ওই তুমি কই যাও? কিন্তু কোনো কিছু না বলে চলে গেল। যাওয়ার আগে শুধু আমার দিকে একবার তাকালো তো নয়, যেন তীর মারলো। আচ্ছা, একা 100, তখন দেখবো কিভাবে পালো। দূর চলে গেল। আমি ভাবলাম আরেকবার, কিন্তু তা আর হলো না। বাইরে ঠান্ডা, তাই আমার রুমে আসলাম। এসে চুপচাপ বসে আছি। রাত তখন 11 বাজে, সবাই শুতে চলে গেছে। কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ফোনে হাতে নিতেই তো অবাক, এটা কার ফোন? আমার ফোন কই? তখন ফোনে ফোন আসলো। এ কি, আমার নাম্বার থেকেই ফোন আসলো। কে আপনি? আমার ফোন কোথায়? ফোন তার মালকিনের কাছে আছে। কোনো সমস্যা? এটা কি তোমার ফোন নীলা? কি ঘুমাচ্ছ নাকি? আমার ফোন নিলে কেন? তোমার নাম্বার ছিল না তাই ফোন নিলাম। তোমার সব কিছু তো আমার, তাই না? অধিকার দিচ্ছ তো? দিচ্ছি তো। আমি কিন্তু তোমাকে খুব জ্বালাবো। তা তো জ্বালাচ্ছই। কই, কখন কি করলাম?
ভাবলাম আরেকবার করব, কিন্তু তুমি চলে আসলে কেন? ওই, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কোথায় কি বলতে হয় জানো না? আম্মুদের সামনে কি বলছো? তখন কত লজ্জা লাগছিল বলো তো। তো কি করব, তুমি তো আমাকে মাতাল করে দিয়েছো। জীবনে একটা সিনিয়রের সাথে প্রেম করছি, বাট কোনোদিন স্পর্শ করে দেখিনি, কারণ আমার অধিকার নেই। যদি আমাদের বিয়ে না হয় তাহলে তো পাপ হবে স্পর্শ করলে। আর যখন ভাবলাম আমাদের ভালোবাসার ভবিষ্যৎ নেই, তাই নিজ থেকে সরে চলে আসছি। সবার কাছে একটা অনুরোধ, যাকে বিয়ে করবেন তাকে বিয়ের পর থেকে স্পর্শ করবেন, তা আবার অনুমতি নিয়ে। ধন্যবাদ বিরক্ত করার জন্য। আমার ফার্স্ট কিস কিন্তু জানো, যখন তোমাকে কিস করেছি তখন আমার খুব ভালো লাগছিল। একটু বাইরে আসবে? কেন? আরেকবার নেব মিষ্টিটা। শখ কত, হবে না? প্লিজ। না তো না। কিস না করলে ঘুম আসবে না। আগে ঘুমাতে কি করে? আমি আগে তো পাইনি ওই মিষ্টি, এখন আরেকবার পেতে চাই। হবে না। অনেক ভালোবাসি তো তোমাকে। যতই পাম দাও কোনো কাজ হবে না। না তো নাই। কিস করব যখন বলেছি তখন করবই। সে ক্ষমতা যে তোমার নেই, তুমি ঘুমাও। আচ্ছা, গুড নাইট। সবুর করো, সবুরও মেয়ে ফলে। তোমার সবুরে অনেক ভালোবাসা ফলবে। তোমাকে কেন কিস করা হবে না? আমি ফোনটা কেটে দিয়ে উঠে বসলাম। তখন দেখো কি করি, কি করতে দেবে না। আমি আস্তে আস্তে দরজা খুলে পা টিপে টিপে নীলার রুমের দিকে এগিয়ে গেলাম। 2টা রুমের পর নীলার রুম। রুমের সামনে গিয়ে দেখি দরজা দেওয়া। হা হা হা। দরজায় হাসবোল গোল, যা মোড় দিলেই খুলে যাবে, যা বাইরে থেকে হোক আর ভেতর থেকে। আমি অনেক সতর্কতার সাথে দরজা খুললাম। রুমের লাইট বন্ধ করে দেওয়া। পা টিপে টিপে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা চোখ বুজে শুয়ে আছে। আস্তে আস্তে গিয়ে নীলার মুখ চেপে ধরলাম। নীলার ভয় পেয়ে গেল, চিৎকার দিতে যাবে। তখন আমি বেড লাইট চালিয়ে দিলাম। আমাকে দেখতে পেয়ে, তুমি এখানে কেন? যাও, চলে যাও আমার রুম থেকে। আমি কত ভয় পাইছি বলো তো। তুমি কি জানো বলেছিলে আমাকে কিস করা হবে না? চলে যাও, না হলে কিন্তু আমি চিৎকার করব। হি হি হি, হা হা হা। আচ্ছা, চিৎকার করো, করলে সবাই তো আসবে। তুমি তখন কি বলবে? বলবো তুমি আমার ঘরে ঢুকে আমার সাথে অসভ্যতামি করছো। তখন তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে, তাই না? তাহলে চিৎকার দাও, যেন আজকেই বিয়ে দিয়ে দেয়। তাহলে সব সময় তোমাকে পাবো আর আনলিমিটেড কিস করতে পারবো। তুমি এখন আমার সাথে কি করবে? দেখবে কি করি। না, তুমি যাও। আমার পাওনা দিয়ে দাও, চলে যাচ্ছি। না দিলে এখানেই থাকবো। না দিলে জোর করে নেব। যাও তো, দেব না। আমি খাটে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা ভয়ে ভয়ে খাট থেকে নামতে যাবে, আমি অমনি হাত চেপে ধরলাম। কোথায় পালাচ্ছ? কিস তো করবই। যত দেরি করবে তত দেরি হবে। এখন কোনো কিস হবে না। ওকে, সি নাও। আমি নীলাকে টেনে খাটে নামিয়ে দিলাম। 2 হাত চেপে ধরলাম। নীলা তো মুখ বন্ধ করে আছে, সর্বশক্তি দিয়ে মুখে চেপে ধরে আছে। আমি তখন ওর কাণ্ড দেখছি। চোখ বুজে আছে, এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে আছে। এইভাবে কিস করা যাবে না, আর গেলেও কোনো ফিলিংস আসবে না। আইডিয়া। আমি নীলাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, যখন মত নেই তখন আর জোর করবো না। আমি মিথ্যা রাগ দেখিয়ে আস্তে আস্তে চড়ে আসতেছি, আর ভাবছি কখন এসে আটকাবে। প্ল্যান মাফিক নীলা পেছন থেকে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। টোপ লেগেছে। তুমি যা ইচ্ছে তাই করো, অনেক কিস করো, যা মন চায় তাই করো, তবুও রাগ করো না। আমার পেছন থেকে জড়িয়ে ধরে ফোঁপাচ্ছে। আমি নীলাকে সামনে ফেরালাম। এই পাগল, কান্না করছো কেন? কোথায় যাচ্ছ? কোথাও না। কোথায় যাব বলো? তোমাকে হারিয়ে ফিরবো না তো? চলে যাবে না তো আমার কাছ থেকে? আমি নীলার হাতটা শক্ত করে ধরলাম।
এই হাত দুটি যখন ধরেছি ছাড়বো না। তোমার উপর রাগ করব নীলা, অনেক রাগ করব, অভিমান করব, অনেক অভিমান করব। এসব রাগ অভিমান ছেড়ে চলে যাবার জন্য না, আরও বেশি ভালোবাসা পাওয়ার জন্য। আমি রাগ করব দূরে থাকার জন্য না, কাছে পাওয়ার জন্য। অভিমান করে কথা বলা বন্ধ করে দেব, ওটা হারাবো বলে না, আরও বেশি আপন হবার জন্য। আমি একবার যখন তোমার হয়েছি, তোমার কাছে সারা জীবন থাকবো। যদি তুমি আপন করে রাখো তবুও থাকবো, আর যদি তাড়িয়ে দাও তবুও থাকবো, তবে অদৃশ্য হয়ে। সাথে সাথে নীলা আমার মুখে চেপে ধরলো। দেখো, আমি হয়তো স্বাভাবিকভাবে তোমাকে কিছু বলবো না, কিন্তু কোনো কষ্ট দিব না। কিন্তু সাংসারিক জীবনে যদি কোনো অন্যায় করি, আর যদি কখনো মনের ভুলেও বলি আমাকে ভুলে যাও বা আমাকে একা থাকতে দাও, তখন তুমি কি করবে বলো তো? আমি জানি আমার নীলা কখনো বলবে না ওই কথা, তবুও যদি বলে তাকে ভুলে যেতে, তখন এত শক্ত করে জড়িয়ে ধরবো যে তার সমস্ত ক্রোধ ভালোবাসা পরিণত হবে। আচ্ছা, আমি তো তোমার সাথে অনেক বাজে ব্যবহার করলাম, অনেক কষ্টও দিলাম, কিন্তু কোনো প্রকাশ কষ্ট, কোনো বাধা আসলো না যে তোমাকে পেতে। আমার যে অন্যায় তার শাস্তি তো পাইনি। শাস্তি পেতে চাও? আজকে থেকে ওইসব কথা কখনো বলতে পারবে না, কখন মন খারাপ করে থাকতে পারবে না, কখনো কান্না করতে পারবে না। সব সময় মুখে হাসি থাকবে। সমস্ত কথাগুলো যা তোমাকে কষ্ট দেয় সেসব আমার সাথে শেয়ার করতে হবে। সব সময় আমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে হবে, বকা দিতে হবে। জানো, তোমার ওই রাগী মুডটাকে বড্ড বেশি ভালোবাসি। যখন তুমি আমাকে বকা দাও তখন খুব ভালো লাগে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো কি? আমাকে অনেক আদর দিতে হবে, অনেক। সারাদিন যখন মন চাইবে তখন পাপ্পি দিতে হবে। এই হলো তোমার শাস্তি। এটা শাস্তি না ভালোবাসা? তো যারে নিজের থেকে বেশি ভালোবাসি তাকে কিভাবে শাস্তি দেব? তার কিছু হলে আমি কি ভালো থাকবো? নীলা তখন আমার চোখের দিকে তাকালো। আস্তে আস্তে নিজের সমস্ত ভার আমার উপর দিল। আমার গলায় 2 হাত দিয়ে আমার মাথাটা নিচু করিয়ে আবারও সেই সুস্বাদু মিষ্টি দিয়ে দিল। তবে এবার অনেকক্ষণ ধরে কিস করলো। একরকম হাঁপিয়ে গেছি আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম। ব্যাস ব্যাস ব্যাস, আর চাই না, পেট ভরে গেছে। মন, তোমাকে দেখেই মন ভরে না, আর কিস করে কি মন ভরে? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে ঘুমাও। তোমাকে ছেড়ে যেতে মন চায় না, মন চাই তোমার কাছে থাকি আর তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও। বিয়েটা হোক তখন হবে। লক্ষ্মীদি, একটু ওয়েট করো, যাও গিয়ে ঘুমাও। গুড নাইট। গুড মর্নিং। মর্নিং। 2 বাজে, আর আমি সবার আগে উইশ করলাম। পাগল একটা। আমি আবার চুপি চুপি নিজের রুমে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে বসে আয়নার দিকে তাকিয়ে আমি চিৎকার দিয়ে উঠলাম নিজেকে আয়নায় দেখে। এটা তো মুখ না, যেন কোনো পেন্টিং করা, কোনো চিত্রকলা। কে করতে পারে? আমি রাগে রাগে বাইরে এসে দেখি 3 পাণ্ডব বসে গল্প করছে। আমাকে দেখে, নীলাপু, তোমার বিয়েতে কি কোনো জোকার বলেছো? কই না তো। তাহলে জোকার আসলো কই থেকে? জোকার কাকু, আপনি রং নাম্বারে এসেছেন। বল কে করলো এই অবস্থা? কণ্ঠটা চেনা চেনা লাগছে, কোন জায়গায় শুনেছি। ভালোই ভালোই বল কে করেছে, না হলে কিন্তু আমি তোদের ছাড়বো না। এনার কণ্ঠ ভাইয়ার মতো, বলো। দেখ, আমি কিন্তু রেগে যাচ্ছি। তখন আম্মু আসলো, এসে তো তিনিও হাসছেন। আম্মু, বলতে বলো কে করেছে। এরা কেউ শিকার হবে না। যা, তুই কি ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। এদের সাথে বকে কোনো লাভ নেই। ঠিক আছে, এক মাঘে শীত যায় না, আমি দেখে নেব। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে আসলাম, আমার মুখের কালি দেওয়া। আমি ছাড়ছি না। আমি গিয়ে ওদের থেকে দূরের একটা চেয়ারে বসলাম। কেমন দিলাম? প্রমাণ করো কে দিছে। আমি শুনে ওদের দিকে তাকালাম পর্যন্ত না, চুপচাপ মুখ ভার করে ফোন চালাচ্ছি। আম্মু খেতে দিছে, খেয়ে নে। কিন্তু আমি উঠে চলে আসলাম আমার রুমে, বসে বসে গেম খেলছি। আর ওদিকে
ওর মনে হয় রাগ করেছে, ও সব ঠিক করা হয়নি। আরে না, কোনো ছক করছে, কেউ যেন শিকার হবে না। চলো আরো পিছনে লাগি। যদি রাগ করে? কিছু হবে না। আমি ফোনে গেম খেলছি, তখন ওরা রুমে ঢুকলো। কি রে, গেম খেলিস নাকি? বলেই ফোন টেনে নিল। কি চাস তোরা? সকালে মুখে কালি দিচ্ছিস, এখন আবার বিরক্ত করছিস? চলে যেতে বললেই হয়, এভাবে তাড়াচ্ছিস কেন? আমি তো এসে তোদের সবার বোঝা হয়ে গেছি, বিরক্তের কারণ হয়ে গেছি। দেখি সাথে সাথে তিনজনের মুখ কালো হয়ে গেছে। ভাইয়া আমি বুঝতে পারিনি, সরি। আর মজা করব না। আমি না মজা করে কালি দিছি। আসলে তোকে না রাগাতে ভালো লাগে, কিন্তু অত রেগে যাবি বুঝতে পারিনি। আর বিরক্ত করব না। নে তুই গেম খেল, চলে যাস নে যেন। সরি, আমি তোমার মুখে ওসব করেছি, প্লিজ ক্ষমা করে দাও। স্নেহা কিচ্ছু করেনি, আমি সব করেছি, আর কখনো করব না। এ কি, কেঁদে দিল? নীলা আর স্নেহার চোখে পানি চলে আসছে। স্নেহা কান্না করতে করতে চলে গেল, সারাও ওর সাথে গেল। আমি সরি, আর মজা করব না, কথা দিচ্ছি। প্লিজ বাসা থেকে যেও না। যদি বলো আমি চলে যাব। বুঝতে পারিনি, বেশি হয়ে গেছে। আরে আমি তো মজা করে বলেছি, তোমরা কেন সিরিয়াসলি নিচ্ছ? আমি কেন এই সামান্য বিষয় নিয়ে রাখবো? আজব তো। সত্যি তো? পিওর সত্যি। তুমি রাগ করলে খুব ভয় হয়। আমি তখন নীলাকে খাটে টেনে নিলাম। কি করছো? কেউ চলে আসবে, ছাড় তো। গুড মর্নিং কিস দাও। স্নেহা কান্না করছে, আগে ওকে সরি বলো, তারপর দিব। সত্যি তো? সত্যি। অনেক দিতে হবে কিন্তু। অনেক দিব, এবার ছাড়ো, চলো। আমি ছেড়ে দিলাম। তারপর স্নেহার রুমে গিয়ে দেখি বোনটা আমার খাটে বসে কান্না করছে। স্নেহা, সরি, আমি আর তোর সাথে কখনো মজা করব না। চলে যাস না তুই। আমি বুঝতে পারিনি তুই বিরক্ত হয়ে যাবি। এই পাগল মেয়ে, আমি কি রাগ করেছি নাকি? আমিও তোদের মতো মজা করেছি, তুই কান্না করছিস কেন? তুই যে বকা দিলি। তো আমার বকায় কান্না করে দিলি? বাহ, কান্না করে তো পুরো রানু মণ্ডলের মতো লাগছে। ফোনটা কই, কয়েকটি ছবি তুলে নিই। জানিস, আমি শুধু জানতাম আমার ভাই আছে। যখন পাশের বাসার ওরা দুই ভাই বোন ঝগড়া করতো, মারামারি করতো, তখন আমি দেখতাম, খুব হিংসে হতো। মাঝে মাঝে কান্না করতাম আর তোকে খুঁজতাম। আম্মু আমাকে বোঝানোর জন্য বলতো, তোরও একটা ভাই আছে, দেখিস সেও একদিন ফিরে আসবে। তখন থেকে ভাবতাম, যখন তোকে ফিরে পাবো তখন তোর সাথে এভাবেই মজা করব, তোকে এভাবে জ্বালাবো, সারাক্ষণ হেনস্থা করব। আর তুই ফিরেও আসলি, কিন্তু দেখ, বুঝতে পারিনি যে তুই রাগ করবি। আর কখনো এমন করব না। আমি তখন স্নেহার চোখের পানি মুছে দিই। এই, তোর ভাই কারো উপর রাগ করে না, আর তার বোনের উপর তো না। আমি মজা করেছি, তুই আমাকে এভাবে সারাক্ষণ বিরক্ত করবি, অনেক জ্বালাবি। কান্না করবি না। কেন কাঁদছিস? আমি কিন্তু কান্না পছন্দ করি না। আচ্ছা, কানবো না। মন ভালো হয়েছে? না না না, মন ভালো নেই। ফেরা কি? তখন দেখি নীলা পেছন থেকে নানা করে ইশারা করছে। তুই নানা করছিস কেন রে? নীলা তোকে কি ইশারা করছে? সত্যি করে বল, মিথ্যা বলবি না। জানি না, তবে না বলতে বলেছে। ও, বেশ কানেকশন। না বলতে বলেছে আর না বলছিস? না মানে আসলে কি জন্য না বলতে বলেছে তুই বুঝবি না, তবে কথা দেওয়া আছে, এটুকু মাথায় রাখা উচিত। বুঝিয়ে বলতো, আমি বুঝতে পারছি না। কিচ্ছু না। তখন আম্মু আসলো। তোরা খাবি তো? রুমে কি করছিস? এখানে রাজ্জাক সাবানার করুণ কাহিনী হচ্ছিল, আর তুমি এখন আসলে ফুফুমা। কি? কিছু না, চলো তো, আমার ক্ষুধা লাগছে। আমরা খেয়ে নিলাম, তবে সুযোগ খুঁজতেছি। নীলা কই? পাওনা জিনিস নিয়ে নিতে হবে। যাই হোক,
নীলাও বুঝতে পেরেছে, সেই জন্য আম্মু যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। নীলা আম্মুর সাথে রান্নাঘরে ঢুকেছে রান্না করতে, তখন আমি রান্নাঘরে গেলাম। আম্মু, নানু ডাকছে, কি ওষুধ খুঁজে পাচ্ছে না নাকি? নীলা, তুই মাংসটা দেখ, আমি এখনই আসছি। আমিও যাই। না না না, মাংস পুড়ে যেতে পারে। কই যাবে? আম্মু চলে যেতে আমি নীলাকে একটানা নিজের কাছে নিয়ে শক্ত করে ওই রান্নাঘরেটা, যখন তখন কেউ চলে আসবে, ছাড়। না, আমার থেকে পালাচ্ছ কেন? প্লিজ ছাড়ো, আমি পরে সব মিটিয়ে দিব। পরেরটা পরে, আমি এখন চাই, এখনই। প্লিজ। কাজ হচ্ছে না, দেবে নাকি আমি জোর করে নেব? চোখ বন্ধ করো। ঠোঁটে কিন্তু। চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম, তখন নীলা নাকটা আমার নাকে ঘষা দিল। ওই আম্মু চলে এসেছে। আমি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে সরে আসলাম, তাকিয়ে দেখি কেউ নেই। তখন নীলা দৌড়ে চলে গেল, দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে ভেংচি কাটলো। সুযোগ পাই তখন দেখবে, চিটিং করার মজা বুঝবে। ওয়েট করে আসছি। তখন আম্মু আসলো। তুই কি করিস? কই, আমি তো চিনি নিতে আসছি। চিনি নিয়ে কি করবি? ফেস প্যাক বানাবো। হাত দে। আমি হাত দিলাম, আম্মু তখন আমার হাতে খানিক চিনি দিল। আমি চিনি হাতে নিয়ে চলে আসলাম। কি আর করব, চিনিগুলোই খেলাম। আসছিলাম ভালোবাসার মিষ্টি খেতে, আম্মু দিল চিনি ধরিয়ে হাতে। কি আর করব, এও মিষ্টি খাই, দুধের স্বাদ খোলে মেটাই। আমি রুমে এসে আবার গেম খেলছি। তখন খানিক বাদে নীলা আমার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছু বলার আগেই আমার সামনে কয়েক সেকেন্ডে কতগুলো কিস করে দৌড়ে চলে গেল। কোনো কথা বললো না। বুঝি না এটা মেয়ে নাকি অন্য কিছু, ঝড়ের মতো এসে চলে গেল। তখন আব্বু বাসায় আসলো, তাই আমি বাইরে গেলাম। আম্মু বিয়ের কথা বলল। সব কিছু শুনে আব্বু দুদিন পর বিয়ের দিন ঠিক করলো। দুদিন পর বিয়ে হয়ে গেছে। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব, কিন্তু সামনে দাঁড়ানো রক্ষী। টাকা না দিলে ভেতরে যেতে দিব না। কিসের টাকা? ট্যাক্স। বাসর ঘরে যেতে কি ট্যাক্স লাগে? দিবি কিনা বল। এই নে, পাঞ্জাবির পকেটের কোণে পড়ে থাকা 1 টাকার কয়েকটা কয়েন দিলাম। আমি কি ফকির যে কয়েন দিয়ে ফকির বিদায় করিস? তো টাকা চাইলি যে? কনকনে 2000 টাকা নোট দে। না দিলে? ছাদে গিয়ে ঘুমাবি? আমার কাছে নেই। কত আছে? 1000। তাই দে। আমি টাকা দিলে দরজা খুলে দিল। জানি টাকা না দিলে পেঁচাল বানাবে, তাই দিয়ে দিলাম। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমারই যেন নার্ভাস লাগছে। প্রথম তো, পরের বার ঠিক হয়ে যাবে। আমি এগোতেই নীলা নেমে আসলো, আমার সালাম করার উদ্দেশ্যে নিচু হলো। তখনই আমার পা জড়িয়ে ধরলো, আবার কান্না করে দিয়েছে। আমি তাড়াতাড়ি তুলে নিলাম। কি শুরু করলে আবার? ক্ষমা করে দিয়েছো তো আমাকে? তুমি জানো না, আর তোমাদের তো সব মিটে গেছে, তারপরও তুমি কেন আবার? আমি কিন্তু ওসব পছন্দ করি না। নিজেকে ক্ষমা করতে পারছি না, কি করব? ভালোবাসো আমাকে, অনেক ভালোবাসো, দেখবে নিজেকে ক্ষমা করতে পেরেছো। বাসি তো, নিজের থেকে অনেক বেশিই ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? ছেড়েই যদি যাই তো ভালোবাসলাম কেন? আর তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি তো আমার মেম সাহেব। যদি কখনো অন্যায় করি অনেক মেরো, কিন্তু কথা বলা আর যেন ছেড়ে না যাও। তোমার কি মনে হয় আমি ছেড়ে চলে যাব? না, কখনো না। আমি যদি কখনো যেতে চাই, যেতে দিবে না। রাগ করলে শক্ত করে জড়িয়ে ধরো, দেখবে আমার রাগ ভেঙে যাবে। রাখতেই দেব না। আই এম দ্য হ্যাপি গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। কেন? তোমাকে পেয়ে। আমিও। আজ থেকে কিন্তু আমার সব দায়িত্ব তোমার। আমারে হাসাবে, কাঁদাবে, রাগাবে, রাং ভাঙাবে, আর অনেক ভালোবাসবে। আচ্ছা, তারপর কিছু ফরজ নফল কাজ শেষ করে খাটে বসলাম। এবার কি বলো তো? 1টা বাজে, ঘুমাতে হবে। কি ঘুম? তাও এখন?
ঘুমাবে না? তবে সকালে। এখন কি করবে? জানো না? না, জানি না। আচ্ছা, তুমি ঘুমাবে কোথায়? ওই এখানে। কেন? আমার বর যে তুমি, আর বরের বুকে ঘুমাতে হয়। কে বলল? বলো না কেন, আমি জানি। আদর? হুম। জোর করে নিলে কি করবে? নাও না, আজ আর পালাবো না। তো কি করবে? অনুভব করব। কিভাবে? তুমি হয়তো রাগ করতে যে তোমার কাছে আসতাম না, তাই। কিন্তু তুমি হয়তো জানো না, নীলা তোমার কাছে আসার জন্য ব্যাকুল হয়েছিল। তোমার কাছে আসলে কোথাও যেতে মন চাইতো না, কিন্তু বিয়ে হয়নি সেই ভয়ে দাঁতে দাঁত কামড় দিয়ে তোমার থেকে সরে যেতাম। এখন তো আর যাবে না, আর এখন তো তুমি আমার বউ। তোমার মুখে বউ ডাক শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যায়। কেন? বুঝবে না। আদর দি? লাইট বন্ধ করি? না, থাক। কেন? দেখবো আমার বরকে। আমি কিছু বলার আগেই মেঘ আমার উপর উঠে বসলো। এই ঠোঁট আমার, এই নাক আমার, এই বুক আমার, তোমার সব কিছু আমার, শুধু আমার, শুধু আমার, অন্য কারণ না। কথা বলতে দিল না, আমার ঠোঁটে আঙুল রাখলো। আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসলো। কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। নীলা কাঁপছে তার গোলাপি ঠোঁট। সে আস্তে আস্তে আরও কাছে চলে আসলো, অনেক কাছে। আমার ঠোঁটের সাথে তার গোলাপি ঠোঁট করে দিল। জানি না কতক্ষণ রাখছিল। আমি আবারও হাঁপিয়ে ছাড়িয়ে নিলাম। আচ্ছা, আমার ডায়াবেটিস হবে না তো? কেন? এত সুস্বাদু মিষ্টি খেলে। হলে হবে। এখন থেকে সব তোমার, যা মন চায় তাই করবে। আবারও নীলাকে টেনে নিলাম, আর নীলা হারিয়ে গেছে আমার বুকে।